নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মহিলা আর নতুন জেনারেশনের নাম কেটে দিচ্ছে, ফের ব্যানিশ কুমারকে তোপ দাগলেন মমতা। পূর্ণ সহযোগিতায় প্রস্তুত, গতকালের ঘটনার উদ্বেগ প্রকাশ করে বিবৃতি আইপ্যাকের। শূন্যর গেরো কাটাতে নতুন সঙ্গী খুঁজে নিল সিপিএম, কাদের সঙ্গে মঞ্চে দেখা গেল। বঙ্গ বিজেপিতে সংঘাতের মেঘ, দিলীপ শুভেন্দুর চোখে চোখ রেখে নাড্ডা বললেন নিজেদের মধ্যে লড়াই নয়। মন্ত্রী বিপ্লবকে হারানোই লক্ষ্য, তৃণমূল থেকে 3 বার বহিষ্কৃত নেতাকে ফেরালো কংগ্রেস। বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন রয়েছেন শর্মিলাকে ভৎসনা সুপ্রিম কোর্টের। কয়লা চুরির টাকা শুভেন্দুর মারফত শাহর পকেটে, বিস্ফোরক তথ্য দিলেন মমতা। বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবো না প্রতিজ্ঞা করে ভোটের আগে প্রয়াত বৃদ্ধ। তেজস্বীকে দেখে মারমুখী তেজ, আদালতে লালুর 2 পুত্রের মুখোমুখি সাক্ষাতে হুলস্থুল কাণ্ড। ডোমজুড়ে এসআইআর এর শুনানি পর্বের লাইনে দাঁড়িয়ে ছেলের সামনে মৃত্যু বাবার, খোঁজ নিলেন অভিষেক। ফের খারিজ শতদ্রুত জামিন, দর্শকের টাকা ফেরতের আইনি রাস্তায় বাতলালো সরকার। কত দর্শক সিনেমা রয়েছে তাকেও ডেকেছে এসআইআর নোটিশ, দেবের পাশে দাঁড়িয়ে বিজেপিকে হুঙ্কার মমতার। হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, একাধিক মৃত্যু, আহত বহু। হামিদের পর ফের বিজেপি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল। জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ, পেনড্রাইভ ফাঁস করে দেব, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই, হুঁশিয়ারি মমতার। ধোপে টিকল না ইডির আবেদন, প্রধান বিচারপতি বদল করলেন না মামলার দিন বিচারপতি। গঙ্গাসাগর মেলায় সুষ্ঠুভাবে পালনে তৎপরতা, কলকাতা পুলিশ, বাবুঘাটে কড়া নিরাপত্তা। অন্তর্বাসের আকার বদল, বিধায়কের পদ হারিয়ে 3 বছরের কারাদণ্ড কেরলের নেতার। চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক হবে পুনরুজ্জীবিত, কি পরিকল্পনা ভারতের। রাজ্য জুড়ে একই রকম ঠান্ডা শনিবার পর্যন্ত, এরপর কি বলছে পূর্বাভাস জেনে নিন আবহাওয়া দপ্তর। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। আইপ্যাকে ইডি তল্লাশি, তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, আর সেই সভা থেকে আরও একবার এসআইআর ইস্যুতে কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। আরও একবার নাম না করে ভ্যানিশ কুমার বলেই তোপ দাগলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নতুন জেনারেশনের নাম কেটে দিচ্ছে। ভ্যানিশ বাবু 1.5 কোটি ভোটার কাটার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তিনি তা ক্ষমতায় লাগিয়ে আত্মীয়দের পদোন্নতি করিয়েছেন। সেই প্রসঙ্গে মমতা বলেন মেয়ে জামাইকে ডিএম বানিয়েছেন, নির্লজ্জ। এত নাম কেটে তারপর তুমি কোথায় থাকবে বাবা? যেখানেই থাকি তোমায় ফুঁড়ে বের করব। মমতা বলেন ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে তাহলে বলবো না কেন? উনি কি ম্যাজিশিয়ান? নাগরিকদের অধিকার কাড়লে আপনাদের অধিকারও কাড়বো, তার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। রাখবেন, আঘাত করলে প্রত্যাঘাত কিভাবে করতে হয় মনে রাখবেন। আমাদের সাংসদরা করেছেন, তার অভিযোগ 54 লক্ষের মধ্যে বেশিরভাগ মহিলারই নাম বাদ দিয়েছে, অথচ তিনি বলেন ইয়ারোদের ঘাড়ে দোষ চাপাচ্ছে, অথচ ইয়ারো জানেই না কত বড় অন্যায়। এই যে দেব বসে আছে, ওঠো ওঠো, কত বছর পর বাংলায় সিনেমা করছো, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দেখেছেন তিনি। এসআইআর এর বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে চলতি সপ্তাহে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, রাজনৈতিক তরজা ততই বাড়ছে। রাজনৈতিক দলগুলির নেতা নেত্রী প্রতিদিন জেলায় জেলায় সভা করছেন, আর সভা থেকে পরপর তোপ দেখে চলেছেন। শুধু নির্বাচনী প্রচার নয়, এসআইআর প্রক্রিয়াকে ঘিরে বাড়ছে চাপানুত্তর। এরই মধ্যে গতকাল আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতেও ইডির তল্লাশি ঘিরে নানান ছবি সামনে এসেছে। শুক্রবার আজ পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে ইডি এবং তৃণমূলের মামলার শুনানিও রয়েছিল। 21 বিধানসভা নির্বাচনে শূন্য, 24 লোকসভা নির্বাচনে বাংলায় শূন্য, 26 বিধানসভা নির্বাচনে এই শূন্যের গেরো কাটাতে কি নতুন সঙ্গীর হাত ধরবে সিপিএম? বৃহস্পতিবারের এক সভার পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে। 26 নির্বাচনে কাদের হাত ধরতে পারে সিপিআইএম? দোরগোড়ায় বিধানসভা ভোট নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।
বৈষম্য বিরোধী বিভিন্ন ইস্যুতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এসডিপিআই। সেই মঞ্চে দেখা গেল মুর্শিদাবাদে সিপিআইএম এর জেলা সম্পাদককে। এছাড়াও ছিলেন সিপিআইএম এর অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে এসডিপিআই এর ডাকে অনুষ্ঠিত হয় বিরোধী বৈষম্য বিরোধী সমাবেশ। সমাবেশের মঞ্চ থেকে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন, সংখ্যালঘুদের অধিকার হরণ, লাগামহীন দুর্নীতি এবং সামাজিক বৈষম্যের অভিযোগ তুলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তীব্র আক্রমণ করেন এসডিপিআই নেতৃত্ব। বক্তারা দাবি করেন, পরিযায়ী শ্রমিক জীবন জীবিকা, সামাজিক সুরক্ষা এবং মর্যাদা রক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনা ঘটলেও জনপ্রতিনিধি, সাংসদ কিংবা বিধানসভায় নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ। এছাড়াও বেশ কিছু ইস্যুতে রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন এসডিপিআই এবং সিপিআইএম নেতৃত্ব। সমাবেশে উপস্থিত ছিলেন এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, জাতীয় সম্পাদক তাইদুল, রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম, শবনম মুস্তারি। এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। কোনো বিভেদ নয়, বাংলার ভোটে জিততে গেলে লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে। দলের রাজ্য নেতাদের স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একসঙ্গে বঙ্গ নেতাদের উদ্দেশ্যে তার স্পষ্ট বক্তব্য, কোনো ভাগে বাঙালি সেন্টিমেন্টে আঘাত করা চলবে না। বৃহস্পতিবার গভীর রাতে নিউটাউনের এক হোটেলে দলের শীর্ষ নেতাদের নিয়ে কোর কমিটির বৈঠকে দিলীপ শুভেন্দুকে পাশে বসিয়ে দলের নেতাদের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন নাড্ডা। এই বৈঠকে অনেকদিন পর ছিলেন দিলীপ, নতুন কমিটির বেশ কয়েকজন ছিলেন। নাড্ডা সাফ কথা, এক হয়ে চলুন, আপনারা এক হয়ে নিচুতলার কর্মীরা এক হবেন। সোজা শুভেন্দু এবং দিলীপ ঘোষের দিকে তাকিয়ে নাড্ডা বলেন, আপনাদেরও দল চাইছে, তা মেনে নিতে হবে। দেশের নিরাপত্তার জন্য বাংলায় বিজেপি সরকার দরকার, তাই সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোনো লড়াই নিজেদের মধ্যে নয়। আসলে দীর্ঘদিন বাদে দলে ফের সক্রিয় হয়েছেন দিলীপ, কিন্তু সক্রিয় হওয়ার পর একাধিকবার পরোক্ষ শুভেন্দু অধিকারীকে নিশানা করতে দেখা গিয়েছে তাকে। এই ধরনের আকচি যে দলের ক্ষতি হতে পারে তা ভালোই জানেন নাড্ডা। 21শে আদি নব্বের দ্বন্দ্বের খেসারত দিতে হয়েছে গেরুয়া শিবিরকে। এবার সেটার পুনরাবৃত্তি করতে নারাজ বিজেপি। বস্তুত বঙ্গে বিজেপির প্রভাব বা বিস্তারের পর্যন্ত যা হয়েছে সবটাই নিচুতলায়। শহরের আসনগুলিতে বা তথাকথিত ভদ্রলোকের মধ্যে সেইভাবে প্রভাব ফেলতে পারেনি গেরুয়া শিবির। বিরোধীরা তো বটেই, দলের অন্দরে অনেকে প্রশ্ন তোলেন গেরুয়া শিবিরের বহিরাগত হিন্দিভাষীদের দাপট নিয়ে। একে তো রাজ্যের নেতাদের উপেক্ষা করে লাগাতার কেন্দ্রীয় নেতাদের দাপট, উপরন্তু বিজেপি নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্য, কখনো মাছ খাওয়া নিয়ে, কখনো রামনবমী পালন করা নিয়ে, কখনো বাঙালি মনীষীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বারবার সমস্যায় পড়েছেন বিজেপির নেতারা। 3 বার বহিষ্কৃত তৃণমূল থেকে একবার দল থেকে তাড়িয়েছে কংগ্রেস। এবার ফের নিজের পুরনো দল কংগ্রেসের ঘর ওয়াপসি হরিরামপুরের নেতা শুভাশিস পালের। এই দলবদলে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের জেলার হরিরামপুরে। তবে শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক বছর রাজনীতির বাইরে থাকা স্থানীয় রাজনীতিতে তার প্রভাব প্রশ্নের মুখে জানা গিয়েছে। শুক্রবার প্রায় 150 লোক নিয়ে তিনি হরিরামপুর থেকে বালুরঘাটে আসেন বলে দাবি করা হয়েছে। বালুরঘাট জেলা কংগ্রেসের কার্যালয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। সঙ্গে ছিলেন অন্যান্য প্রদেশ এবং জেলা নেতৃত্ব। এরপরেই বালুরঘাট শহরে কংগ্রেসের মিছিলে যোগ দেন শুভাশিস সহ অন্যান্য নেতাকর্মীরা। বিজেপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করলেও শুভাশিসের দাবি, হরিরামপুরের তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে হারানোই তার একমাত্র লক্ষ্য। শুভাশিস পাল বলেন, আমার জন্যই বিপ্লব মিত্র 2011 সালে হরিরামপুরে বিধানসভায় নির্বাচিত হয়, কিন্তু পরবর্তীতে বিপ্লব মিত্র আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করতে থাকেন। তার ভয় আমিও ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হওয়ার দাবিদার। তার দাবি, সেই জন্যই বারবার বিপ্লব মিত্রের প্রতিহিংসায় তৃণমূল থেকে বহিষ্কার করতে হয়েছে। আগামী বিধানসভায় কংগ্রেস আমাকে প্রার্থী করুক বা না করুক, বিপ্লব মিত্র হরিরামপুর থেকেই পরাজিত হবে, এটাই নিশ্চিত। হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ মনে করি না। 2020 সালে আবার দল তাকে বহিষ্কার করে। এরপর রাজনীতি থেকে দূরেই ছিলেন শুভাশিস। দীর্ঘ 5 বছর পর ফের রাজনীতিতে পা দিলেন নিজের পুরনো দল কংগ্রেসের হাত ধরে। আপনি বাস্তব থেকে একেবারেই বিচ্ছিন্ন। শুক্রবার পথ কুকুরদের নিয়ে চলা একটি মামলার শুনানি পর্বে অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে ভৎসনা দেশের শীর্ষ আদালতের। এমনকি শুনানি পর্বে তার সওয়ালকারী যুক্তিকে খারিজ করল বিচারপতির বেঞ্চ। বুধবার থেকে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা, এনভি আনজারিয়ার 3 সদস্যের বিশেষ বেঞ্চে পথ কুকুর সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে। গত 7ই নভেম্বর সুপ্রিম কোর্ট স্কুল, রেল স্টেশন, হাসপাতাল চত্বর থেকে পথ কুকুরদের সরানোর নির্দেশ দিয়েছিল। 3 বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, নির্বীজকরণের জন্য পথ কুকুরদের এইসব এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আবার তাদের ফেরানো চলবে না। এরপর একের পর এক মামলা দায়ের হতে শুরু করেছে শীর্ষ আদালতে।
তৃতীয় দিনের শুনানিতে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের যুক্তি শোনেন শীর্ষ আদালত। এদিন শুনানি পর্বে এইমসে থাকা গণ্ডি একটি পথকুকারদের কথা উল্লেখ করেন শর্মিলার হয়ে উপস্থিত সওয়ালকারী। পাশাপাশি 3 সদস্যের বিশেষ বেঞ্চকে তিনি জানান, যদি কমিটি তৈরি করা যেত তাহলে কোনো প্রতিষ্ঠানে আশ্রিত পথকুকুরদের আচরণ বোঝার চেষ্টা করবে, তাহলে বিষয়টা ভালো হতো। কোনো দুর্ঘটনার আগে জানা যেত পথকুকুরটি আক্রমণাত্মক নাকি সকলের সঙ্গে মিলেমিশে চলে। এই যুক্তি শোনার পর ভৎসনার সুরে বিচারপতি বলেন, আপনি বাস্তব থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। কেলেঙ্কারির কালো জল কোথা থেকে কোথায় গড়ালো? কেন্দ্রের শাসক দল বারবার কয়লা পাচার, গরু পাচার মামলায় আঙুল তুলেছে বাংলার শাসক দল তৃণমূলের দিকে। পাল্টা তৃণমূলও প্রশ্ন তুলেছে, সীমান্ত পেরিয়ে যদি কয়লা কিংবা গরু পাচারি হয় তাহলে তার দায় কার? তাদের দাবি, সীমান্ত পাহারা দেয় বিএসএফ, যারা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে সীমান্ত সুরক্ষিত বিঘ্নিত হওয়ার দায় স্বরাষ্ট্র অর্থাৎ অমিত শাহের মন্ত্রকেরই। বৃহস্পতিবার সকালে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে কয়লা পাচার মামলাতেই ইডি তল্লাশি চালিয়েছে বলে দাবি। আর এখানেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা চুরি নিয়ে সরাসরি শাহকে দায়ী করলেন। অন্যদিকে শুক্রবার হাজরা মোড়ের প্রতিবাদ সভা থেকে তার অভিযোগ, গদ্দার মারফত কয়লা চুরির টাকা যায় অমিত শাহের পকেটে। কিভাবে এই চক্র চলছে তাও বিস্তারিত বললেন তিনি। আইপ্যাকের অফিসে ইডি হানার প্রতিবাদে শুক্রবার দুপুরে যাদবপুর এইটিবি থেকে তৃণমূলের মিছিল শুরু হয়। নেতৃত্বে ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে দলীয় নেতা ছাড়াও ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। বিকেল নাগাদ হাজরা মোড়ে সেই মিছিল শেষ হয়। সেখানে জনসভায় বক্তব্য রাখতে উঠে কয়লা পাচার মামলা এবং অমিত শাহকে নিয়ে রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, ইডি বলছে কয়লা পাচার মামলা তদন্ত করতে এসেছে। আমার প্রশ্ন, কয়লা চুরির টাকা কে খায়, কি করে? গদ্দারের মাধ্যমে টাকা যায়। এখন তো অ্যাডাপ্টেড শন হয়ে গিয়েছে। আর একজন রয়েছে জগন্নাথ, বিজেপির জগন্নাথ টু শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী টু অমিত শাহ। এইভাবেই কয়লা চুরির টাকা পকেটে ঢোকে। আর এরপর হুঁশিয়ারির সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিজেপিকে আমরা ভদ্রতা দেখাই, আমরা চাইলে অনেক কিছুই করতে পারতাম। আপনাদের ভাগ্য ভালো যে চেয়ারে আমি আছি, তাই ওই পেন ড্রাইভগুলো এখনো ফাঁস করিনি। আমি অনেক কিছু জানি, বলি না, দেশের স্বার্থে দেশকে ভালোবাসি বলে। আমি সব বলে দিলে, সব ফাঁস করে দিলে তোলপাড় হয়ে যাবে। আমি চাই না দেশে অস্থিরতা তৈরি হোক, তাই অনেক কিছু জানা সত্ত্বেও বলি না। প্রতিজ্ঞা ছিল বিএনপির ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। 2014 সাল থেকে এই প্রতিজ্ঞা পালন করে আসছিলেন নিজামউদ্দিন মণ্ডল। কিন্তু শুক্রবার নিজের বাড়িতেই মৃত্যু হলো 65 বছরের বৃদ্ধের। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্রেফ রুটি, চিড়ে, গুড়, কলা এই জাতীয় শুকনো খাবারই ছিল তার মেনুতে। কিন্তু কেন এমন প্রতিজ্ঞা করেছিলেন নিজাম? জানা গিয়েছে, প্রায় 12 বছর আগে মে মাসের শেষ দিনে বিএনপি প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোজের আয়োজন করা হয়েছে। অভিযোগ, সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সমস্ত খাবার ফেলে দিয়েছিলেন। আর তখনই অপমানিত নিজাম প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না দেশের মসনদে বসছে বিএনপি, তিনি ভাত খাবেন না। তার পরিবারের দাবি, বহুদিন ধরেই তাকে ভাত খাওয়ানোর চেষ্টা চলছিল, কিন্তু তিনি ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। এমনই শোনা যাচ্ছে, এখনো প্রতিজ্ঞা ভাঙলে কটূক্তির মুখে পড়তে হবে, এই আশঙ্কায় ছিলেন তিনি। এদিকে চিকিৎসকরা তাকে খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন, বলা বাহুল্য তিনি তাও মানেননি। অবশেষে শরীরের নানান জটিলতা দেখা যায়। গত বছর অক্টোবর থেকে তার শরীর আরও খারাপ হয়ে যায়। সেই অসুস্থতা আরও সারেনি। অবশেষে মৃত্যু হলো 60 বছরের পেরোনো বৃদ্ধের। খবর পাওয়ার পর তাকে বাড়িতে ভিড় জমিয়েছেন গ্রামের মানুষ, রয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরাও। এই আত্মত্যাগ বিফলে যাবে না বলছেন বিএনপির নেতারা।